মুহূর্তে আমি রয়েছি কলকাতা কোর্ট বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ফয়াজ আহমেদ খানের যে অফিস, সেই পার্টি অফিসের সামনে। আপনারা জানেন যে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী এই কলকাতা কোর্ট বিধানসভা কেন্দ্রের, কিন্তু তার বিরুদ্ধে যারা দুজন লড়ছেন, একদিকে তৃণমূলের ফিরহাদ হাকিম আর অন্যদিকে বিজেপির রাকেশ সিং। এখন ফিরহাদ হাকিমের সম্পর্কে নতুন করে আর কি বলবো, আমরা সকলেই দেখেছি উনি কিভাবে ক্যামেরার সামনে হাত পেতে ঘুষ নিয়েছেন। আর অন্যদিকে রাকেশ সিং বোধহয় ৭৬টা কেসে এতদিন পর্যন্ত জেলে ছিলেন, ওনাকে এখন এই মুহূর্তে জামিনে ছাড়িয়ে এনে প্রার্থী করেছে বিজেপি। তো এরকম একদিকে পেশি বল, অন্যদিকে অর্থ বল, এরকম দুজন ক্যান্ডিডেটের বিরুদ্ধে একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কিভাবে লড়বেন ফয়াজ আহমেদ খান, আর এখানকার পিচই বা কি বলছে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা কোর্ট যে বিধানসভা কেন্দ্র, বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ফয়াজ আহমেদ খানের সঙ্গে। প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার বিরুদ্ধে যারা রয়েছে আর কি অপোজিট দিকে, তাদের দুজনেরই বেশ সিমিলারিটি আছে, দুজনেই জেল ফেরত, দুজনেরই ক্রিমিনাল কেস রয়েছে। আমরা ফিরহাদ হাকিমকে দেখেছি হাত পেতে টাকা নিতে, আর রাকেশ সিং এর কথা তো বলাই বাহুল্য, জামিনে ছাড়া পেয়ে ক্যান্ডিডেট। এই যে এই দুটো ইমেজ আর কি দুজনের, দুটো প্রার্থীর, তার বিরুদ্ধে এই যে একটা ফ্রেশ ইমেজ নিয়ে লড়াই, কি মনে হচ্ছে পিচ কেমন এখানকার? কোর্টের পিচ খারাপ না, একটু দীর্ঘদিন এই পিচে না খেলে যা হয়, একটু কাকড় পাথর এসব হয়ে গেছে, একটু উঁচু নিচু হয়ে গেছে, আড্ডা গাড্ডা হয়ে গেছে। আমি প্রতিদিন সকাল থেকে রাত অব্দি ওটাই ঠিক করছি, পিচটাকে ভালো করছি, মানুষকে পাশে নিয়ে একটু পিচটাকে, ওই ইট পাটকেলটাকে সরিয়ে একটু গাড্ডা ফাড্ডা ভরাট করে এগোনোর চেষ্টা করছি। মানুষের সাহায্য সহযোগিতা আসে। এই যে বললেন যে দীর্ঘদিন পিচটা না খেলার ফলে হয়ে গেছে আর কি, সত্যি সত্যি মানে সিপিআইএম ক্যান্ডিডেট এখানে বোধহয় অনেকদিন পরে, কারণ আমরা জানি যে ফরওয়ার্ড ব্লকের কলিমুদ্দিন শামস একটা সময় জিততেন, তারপরে সিপিআইএম এর যে ক্যান্ডিডেট একদম একদম মানে সিপিআইএম এর ক্যান্ডিডেট, সেইটা বোধহয় অনেকদিন পর পেলেন। আসলে কবিতীর্থ বিধানসভা ছিল, সেই বিধানসভা ফরওয়ার্ড ব্লক আমরা দিতাম, এবং আমরা বামপন্থী হিসেবে আমরা কাজ করতাম। শুধু ওই ৭৫ নম্বর ওয়ার্ডটা যেহেতু চৌরঙ্গি ছিল, সিপিআইএম এর প্রার্থী ছিলেন। কবিতীর্থ দীর্ঘদিন চাইতো সিপিআইএম এর প্রার্থী দিক। ২০১১ সালে, মানে এটা তো ডিলিমিটেশন হওয়ার পরে, কারণ তখন কোর্টের সঙ্গে কবিতীর্থের সঙ্গে যুক্ত হলো ৭৫, যুক্ত হলো ১৩৩, ১৩৪, ১৩৫, যদিও ৭৭ নম্বর ওয়ার্ডটা বাদ হয়ে ভবানীপুরে চলে গেল। ফলে সেখানে আমাদের তখন ২০১১ সালে বামফ্রন্টে বসে ঠিক হয়েছিল, যেহেতু এখন তো অতগুলো ওয়ার্ড এবং সেই ওয়ার্ডে শুধু একটা মাত্র ফরওয়ার্ড ব্লকের ওয়ার্ড ছিল, স্বাভাবিক সিপিআইএম তার স্বাভাবিক ক্যান্ডিডেট সেটা দেবে। কিন্তু ২০১১ সালে যে অবস্থা ছিল বাংলায়, সেখানে তো সবাই আমাদের বিরুদ্ধে, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন মহল থেকে, মানে বুদ্ধিজীবী থেকে নিয়ে বিভিন্ন দল, এবং তখন আমরা দুর্বল হয়ে পড়েছিলাম। আর প্রকৃতির নিয়মে দুর্বল যদি শরীর হয়ে যায় তাহলে নানান রোগে আক্রান্ত হয়। তবে তখন আমরা বামফ্রন্টের শরিক দলরা আক্রমণ শুরু করে দিয়েছিল, তখন সেই সময় থাকবো না, জোটে থাকবো, বেরিয়ে যাব, দেখবেন তখনকার বামফ্রন্টে কিছু নেতারা। ফলে তখন হলো যে এটা ফরওয়ার্ড ব্লকের ডিমান্ড হলো, ফরওয়ার্ড ব্লকে ছেড়ে দিতে হবে। আমরা তখন ঐক্যের স্বার্থে, লড়াইটা খুব কঠিন লড়াই, ফলে আমরা ফরওয়ার্ড ব্লকে সেই সিটটা ছাড়লাম। কিন্তু পরবর্তীকালে কি হলো, এখানে যারাই ফরওয়ার্ড ব্লকে ছিলেন, এখানকার ফরওয়ার্ড ব্লক মানে সিংহটা সবটা ঘাস খেতে চলে গেল, সবাই চলে গেল তৃণমূলে। ফলে পরবর্তীকালে আমাদের একটা সিট অ্যাডজাস্টমেন্ট করে লড়াই, কারণ আমাদের শক্তি সেরকম সেই শক্তি ছিল না বাংলায় দাঁড়িয়ে। এই তৃণমূল সরকার আসার পর যেভাবে আক্রমণ নামিয়েছিল, পার্টি অফিসগুলোতে দখল করে নেওয়া, পার্টি কর্মীদের উপর হামলা করা, কত প্রাণ হারালো আমাদের কমরেডরা। ফলে তখন আমরা এককভাবে লড়াই করতে পারবো না, ফলে বাম ঐক্য, তার সঙ্গে আমরা ডেমোক্রেটিক সেকুলার ফোর্সকে নিলাম, কংগ্রেসকে তখন আমাদের এই সিটটা ছাড়তে হলো। দুবার আমরা কংগ্রেসকেই দিলাম। এবারও যদি বলুন, আমরা চেষ্টা করেছিলাম যে কংগ্রেস থাকুক, একসঙ্গে লড়াই করুক, কিন্তু তারা রাজি হলেন না, তারা এককভাবে লড়বেন। ফলে আমরা প্রস্তুত
সিপিআইএম সরকারে থাকুক না থাকুক দলটা তো থাকে। সিপিআইএম দলটা শুধু সরকারি দল না, আর সরকারে যাওয়ার জন্য দলটা না। সরকারে যাওয়াটা একটা অন্যতম হাতিয়ার, আমার বিপ্লবের পথটাকে একটু সরল করে দেবে। কিন্তু আমরা হচ্ছে বিপ্লবী কমিউনিস্টরা। কমিউনিস্টরা কোনো লালসার শিকার হয় না। কমিউনিস্টরা কখনো তাদের কাছে স্বপ্নটা এমএলএ এমপি কাউন্সিলর না, আমাদের স্বপ্ন সমাজ ব্যবস্থার পরিবর্তন করার, সেই স্বপ্ন নিয়ে আমরা এগোই। ফলে তখন এবার যখন কংগ্রেস রাজি হলো না, আমার পার্টি বলল বামফ্রন্টের পক্ষ থেকে আমাকে এখানে প্রার্থী হতে হবে। আমি মাঠে নেমে গেলাম। অদ্ভুত হচ্ছে, মাঠে নামার পরে আমি মানে নির্বাচন তো একটা এজেন্ডার ভিত্তিতে হয়। নির্বাচন মানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মস্থল এই তো হচ্ছে। তো এই নির্বাচনটা মন্দির, মসজিদ, হিন্দু, না শ্মশানও মুসলমান। করছেন ফিরাদ, এখন তো বোধহয় শ্মশান। আমি কি বলছি, তাহলে এইখানে চলে গেছে। এবার হঠাৎ আমি নামলাম, ধরুন 3 বার তো ছাড়লাম তাকে, 3 বার এমএলএ হলেন, মন্ত্রী হলেন, মেয়র হলেন, অত কিসের লোক কেন? এখন বলতে শুরু করছেন আমার নামার পরেই নাকি ভোট বিভাজন হবে, বিজেপি আসবে। তাহলে বিজেপিকে শুধু নির্বাচনের সময় মনে হয়? গোটা বাংলা বিজেপি ছেয়ে গেছে, গোটা বাংলা আরএসএস ছেয়ে গেছে, এই সরকার নিয়ে এসছে। আরে বিজেপির সঙ্গে তো আন্ডারস্ট্যান্ডিং, তবেই তো দেখছেন এখন বলতে শুরু করছে, যেখানে যেখানে ও হারবে সেখানে বিজেপি বলছে যদি আমাকে ভোট না দেন তাহলে তৃণমূলকে ভোট দিন। আবার তৃণমূল বলছে আমাকে ভোট না দিলে বিজেপিকে ভোট দিন। ফলে এটা তো একই। কিছুদিন আগেই তো বলেছিলেন বিজেপির সভাপতি, কংগ্রেসের বলো না, কংগ্রেসের কোক থেকে লেবার পেন যখন হলো, বিজেপি না গেলে রাজনাথ সিং যদি না যেতেন তার তৃণমূলের জন্ম হতো না। আর মমতা ব্যানার্জি বলছেন আমি সাহায্য না করলে কেন্দ্রীয় সরকার হতো না। ফলে এটা মানুষ জানে, কতদিন বোকা বানাবেন? এই বোকা বানিয়ে তো ছিলেন। ফলে এখন সেই পথে চলবেন। সংখ্যালঘুদেরকে ভয় দেখানো হবে। সংখ্যালঘুরা হয়ে গেছে তাদের কাছে একটা, যে এদের একটা মানে কি বলবো, ট্রাম্পের কার্ড, ওটাকে নিয়ে ব্যবহার করব, আবার ফেলে দেব, ইউজ অ্যান্ড থ্রো। সারা 5 বছর ধরে সংখ্যালঘু মাথায় থাকে না, দেখেন আগে তখন হেজাব করে করতেন, ভোট চাইতেন, একজন ওই মৌলবীকে কি একটা শাহী ইমাম টিমাম সঙ্গে ছিলেন, আজকে খুঁজে পাওয়া যায়? এখন ইনি কত বড় হিন্দু সেটা প্রমাণ করছেন। ফলে জনগণের টাকায় জগন্নাথ মন্দির হচ্ছে। সরকারের কাজ মন্দির বানানো না, মসজিদ বানানো না। শিলিগুড়িতে মহাকাল মন্দির হবে, ওয়াকাফের জমিতে নিউ টাউনে দুর্গাঙ্গন। আচ্ছা, এই ওয়াকাফ নিয়ে আন্দোলন করলো, আসলে বিজেপি সরকার তো জমি হাঙড়, তারা বুঝেছে ওয়াকাফের প্রচুর জমি, ওই জমিটা নিতে হবে। ফলে আইন নিয়ে এলো, ওয়াকাফ বিল। মানুষ প্রতিবাদ করলেন, হিন্দু মুসলমান সবাই, সেকুলার মানুষ, অন্যায় হচ্ছে এটা। এখানে আন্দোলন করতে দেওয়া হলো না। রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন আমি ওয়াকাফ বিল হতে দেব না। ফলে এখানে কোনো আন্দোলন না, আন্দোলন হলে দিল্লি যান। না, এমনকি সুপ্রিম কোর্টের আগে তো এখানে মেনে নিলেন উনি, সুপ্রিম কোর্টের রায়ের আগে তো এই রাজ্যে মেনে নিলেন। ফলে মানুষকে বোকা বানাচ্ছেন খালি। এমনকি এসআইআর এ দেখুন, যেটা এসআইআর হচ্ছে, সুপ্রিম কোর্ট কি বললো? সরকার, রাজ্য সরকার, নির্বাচন কমিশন, তাদের ব্যর্থতা, মানুষকে তার একটা ভোগান্তির শিকার হতে হচ্ছে। 2002-এ হয়নি এসআইআর, বামপন্থী সরকার ছিল তো মানুষ জানতেই পারলেন না। এবারে গরিব মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ, কি হিন্দু কি মুসলমান, গরিব মানুষের নাম বাদ গেছে। আর দিদি মোদি এখনো বলে যাচ্ছেন নাকি রোহিঙ্গা বাংলাদেশি, আর দিদি বলছে আমি মুসলমানদের নাম বাদ গেছে, ওই সব খেলছেন। আসলে হিন্দু মুসলমান নিয়ে এরা বুঝে গেছেন মুসলমানকে ভয় দেখাতে হবে। বিজেপি বাংলার সংখ্যালঘুরা বুঝেছেন আসলে দিদি ওই শোলে সিনেমার গব্বর সিং এর মতো করছেন। এটা বুঝতে হবে, গব্বর সিং শোলে সিনেমাতে যখন গব্বর সিং ছিল, ঠাকুরও ছিল। ফলে অত সোজা না। এই বললেন না যে হুমায়ুন কবির, হুমায়ুন কবির কে? বলছি গান্ধীঘাট থেকে কালীঘাট সব তো ঘুরে আসা, কংগ্রেস, তৃণমূল, বিজেপি। মনে নেই এর আগে যখন নির্বাচন, লোকসভার নির্বাচন কি বলেছিলেন? তখন মোহাম্মদ সেলিম আর হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, আমি নিজে ওখানে গেছিলাম, যা ওয়েব তৈরি হয়েছিল, জিতবে তারা। কিন্তু বিজেপি আর এস চায় না, পার্লামেন্টে এরা গেলে তাদের অসুবিধা হয়ে যাবে, ফলে এদের কাটকাতে হবে। ফলে তখন এই হুমায়ুন কবিরকে দিয়ে বলানো হলো 70 আর 30-এর গল্প। 30% হিন্দু কেটে দেবেন, গঙ্গা দিয়ে গঙ্গার জল লাল হয়ে যাবে। এবং তারপরে হচ্ছে মোদি এলেন, সেদিনই একদম এটা নিয়ে হেভি প্রচার, দেখো সনাতনীদের বাংলায় জায়গা নেই, পোলারাইজ হলো। হেরে গেলেন মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী, মমতা ব্যানার্জি সফল। এবারে তো তাই বললেন যেটা মমতা ব্যানার্জি বলেছিলাম বলে আমি বললাম, বললেন না কদিন আগে হুমায়ুন কবির, আর ক্ষমা চাইলেন মানুষের কাছে, আর করব না, এটা মমতা ব্যানার্জি বলেছিলেন।
বাবরি মসজিদ নাম নিয়ে আমার দুটো খুব অদ্ভুত লাগে। দিদি মন্দির বানাচ্ছেন জনগণের টাকায়, কিছুই হচ্ছে না। ও বললো আমি মসজিদ বানাবো, তাকে বহিষ্কার করে দিলেন। আমি কখনোই সমর্থন করি না, কারণ এটা হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল, মানুষের না, ইমোশন নিয়ে বহিষ্কার খেলা। তৃণমূলে বহিষ্কার হয় না, ওদের তৃণমূলের রোজ চালায়, রোজ আসে, এসব আছে। তৃণমূলে বহিষ্কার বলে কিছু সব আছে, তৃণমূল বিজেপি দুটোই একই একই অবস্থা। সাসপেন্ড হয় ওদের। এই দুজনই ওয়াশিং মেশিন, দেখছেন এখানে হাই জাম্প লাং জাম্প সব হয়, হ্যাঁ, এখান থেকে ওদিকে যায়, ওখান থেকে এদিকে আসে। আজকে যারা তৃণমূলের নেতা কালকে বিজেপিতে ছিল, বিজেপির নেতারাই তৃণমূলের, আলাদা কোথায়? মুকুল রায় বলেছিল না, হ্যাঁ। যাহা তৃণমূল তাই বিজেপি। এই পৌর নির্বাচনে সারা পশ্চিম বাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো পার্টি, ভারতীয় জনতা পার্টি মানে ফলে এটা মানুষ বুঝতে পারছে না এখন। ফলে হঠাৎ হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাবেন, প্রচুর টাকা, এখন হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন জনগণের টাকায়। ফলে বাংলার বুকে যা ছিল না, ধর্মটাকে ব্যবহার করা, মসজিদ মন্দিরকে নিয়ে রাজনীতি করা, মমতা ব্যানার্জি আসার পরে বাংলার বুকে এই কাজ শুরু হয়েছে। যদিও বলেছিলেন না, মমতা ব্যানার্জির সব থেকে বড় অপরাধ হচ্ছে বিজেপিকে নিয়ে এসছেন, খাল কেটে কুমির এনেছেন, বাংলার উন্নয়ন শেখ, কৃষকরা ফসলের দাম পায় না, শ্রমিকরা তার অধিকার পায় না, একের পর এক কলকারখানা বন্ধ। 15 বছরে একটা কারখানা হয়নি, 15 বছরে সরকারি চাকরি সবটাই ফ্রিজ করে দিয়েছে, একটাও সরকারি চাকরি পায়নি। 15 বছরে 9000 স্কুল বন্ধ হয়েছে। আর এই তৃণমূলের জামানায় আরএসএস বেড়েছে পশ্চিম বাংলায়, সাম্প্রদায়িক শক্তি বেড়েছে পশ্চিম বাংলায়। আমরা বলছি যারা এখন ওইসব তৃণমূলের নেতারা বলছেন না বিজেপি চলে আসবে, তাদের কাছে বলি মানুষকে আর বোকা বানাবেন না। এখনো বাংলায় বিজেপির সরকার চলে, দিদি তো বিজেপির সঙ্গে সরকার করেছিলেন, একই সঙ্গে সরকার ছিল। আর কলকাতায় যখন মেয়র ছিলেন সুব্রত মুখার্জি, মীনা দেবী পুরোহিত বিজেপির, তিনি ডেপুটি মেয়র ছিলেন। ফলে এরা একসঙ্গে সংসার করেছেন, আর এখন মানুষকে বোকা বানাচ্ছে। কমিউনিস্টরাই একমাত্র যারা হচ্ছে যে কোনো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে, যেখানে ভোট চাই, ভোটের কোনো সুযোগ নেই সেখানেও, যেখানে ভোট আছে সেখানেও আমরাই লড়াই করি। আমাদের কমিটা শহীদ হয়েছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আছে একটা উদাহরণ দিতে পারবে যেরকম আরএসএস বলতে পারবে না ভারতবর্ষের স্বাধীনতায় তাদের কোনো যোগদান আছে, তৃণমূলে বলতে পারবে না কোথাও যে সাম্প্রদায়িক শক্তি বা বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে তারা কেউ শহীদ হয়েছে। ওই যে শহীদ দিবস করেন মানুষকে বোকা বানানো, যে ভদ্রলোক আইপিএস ছিলেন তাকে তো মন্ত্রী বানিয়ে দিলেন। আমরা তো বলি তদন্ত করুন, বললেন না তদন্ত করবেন, জেলে পাঠাবেন। আমাদেরকে খুঁজে বার করতে পারেনি বামপন্থী কোনো নেতা কর্মী মন্ত্রী, তাদের গায়ে আঙ্গুল দেখাতে পারেনি, কোনো দাগ পায়নি। তৃণমূলের মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে যুক্ত। ইডি সিবিআই যদি ঠিক মতো কাজ করতো, যদি ওই সেটিংটা না থাকতো, তাহলে গোটা ক্যাবিনেটটা জেলে থাকতো। শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষা ব্যবস্থা শেষ। আছে কিছু, এর ফলে জেল ফেরত এখন কতগুলো আসামি, এখন তো জেল ফেরত হচ্ছে তারা হচ্ছে প্রার্থী। তৃণমূলের একের পর এক। তৃণমূল কোনোদিন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে? আছে সৎসাহস, বিজেপির বিরুদ্ধে লড়াই আমরাই করতে পারবো। তাই আরএসএস 100 বছর আগে তারা চিহ্নিত করেছিল ভারতবর্ষের 3টে শত্রু, তাতে 1 নম্বর কমিউনিস্ট, 2য় মুসলমান, 3য় খ্রিস্টান। ফলে কমিউনিস্টরা তখনও আমার শক্তি ছিল না, কিন্তু বুঝেছিল আরএসএস যে কমিউনিস্টদেরকে অত সোজা না, কমিউনিস্ট পার্টি যদি থাকে আরএসএস এর মতো সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিতে পারবে না। ফলে বাংলার বুকে তারা বিজেপির সরকার কোনোদিন করবে না। তারা জানে তার মা দুর্গা রয়েছেন এখানে, মা দুর্গাকে দিয়ে এখানে আরএসএস এর এজেন্ডাটাকে নিয়ে যাচ্ছি তো আমরা। আরএসএস যা করতে পারে না, বিজেপি যেটা বিজেপি শাসিত রাজ্যে করতে পারে না, সেটা মমতা ব্যানার্জি করছে। দরকার কি আছে? যদি তাই জন্যই তো বামপন্থীদের শূন্য রাখো, কারণ বিধানসভায় বামপন্থীরা গেলে এই তৃণমূল আর বিজেপি উভয়ে পা কাঁপবে, সাহস থাকবে না বলার। একটা নওশাদ সিদ্দিকী তো আইএসএফ, সে তাদেরকে মোটামুটি অবস্থা খারাপ করে দিয়ে তার বিরুদ্ধে মামলা করতে হচ্ছে, মিথ্যে মামলা। বামপন্থীরা কিছু গেলে না, এই সরকারটা যা ইচ্ছা তাই করতে পারবে না, বিজেপি যা ইচ্ছা তাই করতে পারবে না। ফলে তারা চায় মিলেমিশে তারা থাকুক, এক অপরকে ভয় দেখিয়ে। আর আমরা বিরোধীরা, আমরা সিপিআইএম যাতে বাইরে থাকি। ফলে এবারে গ্রাম বাংলার মানুষ বুঝেছেন। তাই বাংলা বাঁচাও যাত্রা যখন কুচবিহার থেকে কামারহাটি,
হাজারো মানুষ মিছিলে হেঁটেছেন, লাখো মানুষ দাঁড়িয়েছেন দুধারে, অভ্যর্থনা দিয়েছেন। মেন স্ট্রিম মিডিয়াটাকে দেখাবে না। এখনো মেন স্ট্রিম মিডিয়া আমাদের দেখায় না, শুধু তৃণমূল আর বিজেপি। রাস্তায় আমরা আছি, তাই তারা ভয় পাচ্ছে। বারবার সংখ্যালঘুদের প্রসঙ্গ তুলে আনছেন, আর আমরা জানি যেহেতু এটা এই খিদিরপুর, বটগঞ্জ এই অঞ্চলে সংখ্যালঘুদের সংখ্যা একটু বেশি আর কি, মানে বেশি, একটু নয় বেশি। তো সেক্ষেত্রে বাংলা ভাষী মুসলিম যারা, তাদের ভোটটা বোধহয় অনেকটাই দিদির থেকে বিমুখ হয়েছে, করা গেছে। উর্দু ভাষী মুসলিমদের কি মনে হচ্ছে, সেই ভোটটাকে রিকভার করা যাবে? না না, উর্দু ভাষী মুসলিমরাও বুঝছেন তো, উর্দু ভাষাটাকে তো শেষ করে দেওয়া হয়েছে। উর্দু ভাষা WBCS এ পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল, উর্দু, হিন্দি, সাঁওতালি তিনটেই তুলে দিলেন। আমরা লড়াই করেছিলাম উর্দু, হিন্দি, সাঁওতালি ভাষীদেরকে যাতে WBCS এর সুযোগ দেওয়া হোক। গতবারে লড়াইয়ের পরে, অনেক লড়াইয়ের পরে বাধ্য হয়ে দেওয়া হয়েছিল, এবারে সেটা বাদ পড়ে গেছে। উর্দু ভাষীরাও বুঝতে পারছেন, উর্দু স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, সেখানে টিচার নেই, ফলে উর্দু ভাষীরা বুঝতে পারছেন আমাদেরকে আসলে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে ধরুন পোর্ট এলাকায় গার্ডেন রিচের মানুষ কিভাবে এখান থেকে একটা ট্রান্সপোর্ট নেই ঠিকঠাক। খিদিরপুর মোড়ে গিয়ে যদি দেখেন বাস নেই, একটা বাস চলতো C7 সেটাও বন্ধ, চলেই না, প্রাইভেট বাস নেই। অটোর জন্য লাইনে গিয়ে দেখবেন, লাইনে মা বোনেরা দাঁড়িয়ে আছে বাচ্চা টাচ্চা নিয়ে। কেন ট্রান্সপোর্টটা হবে না? এখানকার মেয়র, মন্ত্রী উনি কেন করবেন না? রাস্তাঘাট বেহাল অবস্থা, শুধু বাংলা বাঁচাও না, পোর্ট বাঁচাতে হবে। একদমই অবস্থা খারাপ, রাস্তাঘাটে দুর্ঘটনা হবে। ট্রান্সপোর্ট এলাকা, এখানে বিশাল বড় বড় ট্রান্সপোর্ট, এখানে কন্টেনার যায়, বড় বড় ট্রাক যায়, ফলে এই যে ট্রাকটা যখন ছাড়েন এন্ট্রি, তখন পুরো কনজেশন, মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, কি করে যাবেন, আটকে থাকেন ট্রাফিকে। ফলে সেখানে দাঁড়িয়ে কেন একটা উড়ালপুল করা গেল না এখান থেকে? কেন গার্ডেন রিচের মানুষ যেখান থেকে প্রচুর ওই মেটিয়াবুর্জে, যেখানে এশিয়ার বিশাল গার্মেন্টের মার্কেট, ওখান থেকে লোকে আসেন, কেন সেখানে তাদেরকে একটা ব্যবস্থা করা হবে না? তারা তো প্রচুর ট্যাক্স দিচ্ছেন, বা ট্রান্সপোর্টের লোকজন ট্যাক্স দিচ্ছেন, ট্রান্সপোর্টের লোকের জন্য সঙ্গে সাধারণ মানুষের কেন সংঘাত হবে? সেইটা কোনো ব্যবস্থা নেই। একটা উড়ালপুল করেছিলেন উনি, আসলে ওনার বাড়ি থেকে সোজা যেতে গেলে যে উড়ালপুল লাগে, ওটা কারোর জন্য সুবিধা না, কোটি কোটি টাকা খরচা করা হলো, খিদিরপুর থেকে করা হলো না। আর মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন মেটিয়াবুরুজকে আমি ওই মেট্রো রেলের সঙ্গে যুক্ত করবো। কোথায়? বরং একবার একটা ভাষা ব্যবহার করে সেই বিজেপিকে সুযোগ করে দিয়েছিলেন যে মিনি পাকিস্তান। যে গার্ডেন রিচের মানুষের ইতিহাস রয়েছে, যেখানে নবাব ওয়াজিদ আলী শাহকে ইংরেজরা নিয়ে এসে তো ওখানে বন্দী করলো, তাহলে যাদের অবদান রয়েছে ভারতবর্ষের বুকে স্বাধীনতা আন্দোলনে, যারা পাকিস্তান যেতে চায়নি স্বাধীনতার পরে, এই দেশে যারা সংখ্যালঘু রয়েছে, এটা কারো দয়ায় না, বাই চয়েস, নট বাই চান্স। তাহলে তাদেরকে আমি মিনি পাকিস্তান বলে মানে অপমান করা তো, আর বিজেপিকে সুযোগ করে দেওয়া। মানুষ সেগুলো এখন বুঝতে পারছেন, আসলে এর মধ্যে দিয়ে বিজেপিকে সুযোগ করে দেওয়া হয়েছে। কারণ বলবেন সংখ্যালঘু মানে সমাজ বিরোধী, সংখ্যালঘু মানে দাঙ্গাবাজ, সংখ্যালঘু মানে অপরাধী, তাদেরকে অপরাধ জগতের সঙ্গে ঠেলে দিতে হবে। আমি তার বিরুদ্ধে। এই এলাকার মধ্যে এমন ওয়ার্ড আছে, এক একটা গেলে দেখবেন মানুষের বসবাসের অযোগ্য, বসবাস করা যায় না। আজকে আমি 79 ওয়ার্ডে গোড়াগাছা গেলাম, কর্পোরেশন কর্মচারী, খুবই খারাপ অবস্থা। তার আগে এখানে গেলাম, আয়ুবনগর গেলাম, আমি গেলাম ওখানে সিগারহাট্টি, খুব খারাপ অবস্থা। আর ইনারা এখন ভয়ে পেয়ে বাড়ি বাড়ি শুরু করেছেন। কাউন্সিলর কোথাও যেত না, আমি যখন বাড়ি বাড়ি যাচ্ছি কাউন্সিলরকে খুঁজে পায় না। এখন একটা জিনিস ভালো হয়েছে, আমার নামাতে জনগণের যখন আশীর্বাদটা পাচ্ছি, সমর্থন পাচ্ছি, তখন আবার মহানাগরিক বিধায়ক উনিও এখন ডোর টু ডোর করছেন, আর কাউন্সিলরদেরও লোকে মানুষ পাশে পাচ্ছেন। আমি এটাই বলছি, আমার রাস্তায় নামার পরেই দুয়ারে যদি কাউন্সিলর MLA চলে যায়, তাহলে আমাকে নির্বাচিত করলে সরকারের যা যা প্রজেক্ট মানুষের দুয়ারে হাজির করবো লড়াই করে। ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন করবো যে ফিরহাদ হাকিম একদিকে এখানকার MLA প্লাস আবার মেয়র, আপনিও দীর্ঘদিন মেয়র পরিষদ হিসেবে কাজ করেছেন, আপনার মনে হয় যে কোন ডেজিগনেশনটা ওনার জন্য বেশি খারাপ, বিধায়ক মানে এই জায়গার বিধায়ক নাকি কলকাতার মেয়র?
দেখুন, কলকাতা মহানগরীর একটা বিশাল সম্মানের ব্যাপার। যে কলকাতার এখন কলঙ্কিত করে দেওয়া হচ্ছে আলাদা ব্যাপার, না হলে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একসময়, মেয়র ছিলেন, উনি ওখানকার কমিশনার ছিলেন, একটা সম্মানের। আমি যখন এমআইসি না, আমি গর্বের সঙ্গে বলতাম কলকাতা কর্পোরেশনের এমআইসি, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন। আজকে কলঙ্কিত সেই জায়গায়। তবে মহানগরিকটা একটা বিশাল ব্যাপার। আমি বলবো মহানগরিকটা থাকুন না। 3 বার এমএলএ ছিলেন, একবার ছাড়ুন, দেখি একটু বিধানসভায় গিয়ে কোর্ট এলাকার মানুষের কিছু করতে পারি কিনা। আর বিজেপির সঙ্গে মোকাবিলা করার অভ্যাস আছে, আমি করতে পারবো, আমার দল বিজেপির বিরুদ্ধে, ফলে এলাকার মানুষকে নিয়ে না বিজেপিকে ফাঁকা করতে পারবো। বিজেপি থাকবে না। বিজেপি যা করছে, মানুষের ভাবাবেগ নিয়ে খেলছে, মন্দির বসিয়ে রাজনীতি করছে, এটা বন্ধ করাতে পারবো। সে লড়াই করার ক্ষমতা রাখি। তবেই তো কেরলেও বিজেপি ঢুকছে, লড়াই করছে কমরেডরা আরএসএস এর বিরুদ্ধে। নির্বাচন হচ্ছে, মানুষ জবাব দেবেন। আর আমরা বলছি উদাহরণ, বাংলায় চাকরি হয়নি, রোজগার হয়নি, দুর্নীতি হয়েছে, সবই হয়েছে, কেরলে হয়নি। এমনকি যখন কোভিডের সময় ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী অ্যাওয়ার্ড পায়নি ওখানে থেকে, কেরলের স্বাস্থ্যমন্ত্রী পেয়েছিলেন। আর তখন মানুষও, আমাদের বাংলার মানুষও, এমনকি কোর্ট এলাকার মানুষও দুয়ারে সরকারকে পাননি। দুয়ারে ছিলাম আমরা, রেড ভলেন্টিয়াররা। আমি নিজে আমাদের কমরেডদেরকে নিয়ে এখানে ক্যান্টিন 3 মাস চালিয়েছি। মানুষ তখন হচ্ছেন অসহায়, হসপিটালে যেতে পারছেন না, অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। সেই সময় আমাদের কমরেডরা এই কাজ করেছে, আমি নিজেও করেছি। এমনকি এই এলাকায় যখন বন্যা, আমি যখন ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, সেই এলাকাতে আমি ভাবিনি আমাকে কখনো ক্যান্ডিডেট হতে হবে। সেই এলাকায় এলাকার মানুষের কাছ থেকে সহায়তা নিয়ে তাদের খাওয়া দাওয়া, ওই এলাকায় মানে তলা অব্দি জলে ডুবে গিয়ে বাড়ি বাড়ি পৌঁছানোর কাজ করেছি। আমি এমআইসি থাকাকালীন, মানে আমার কনসার্ট, আমার 75 ওয়ার্ডকে তো মডেল ওয়ার্ড করেছিলাম। কলকাতার 1 নম্বর ওয়ার্ড ছিল আমার মডেল। আমি বলেছিলাম কোনো ওয়ার্ড 3টে কমিউনিটি হল ছিল না, করেছিলাম। এমআইসি থাকার পরে আমি বিভিন্ন গোটা কলকাতা যেরকম উন্নয়নের কাজ করেছি। পরিবেশ আজকে হচ্ছে সাবজেক্ট, পরিবেশটা সাইড হয়ে যাচ্ছে, পরিবেশ রক্ষা করার কাজ করেছি। যখন এখানে দাঁড়িয়ে পুকুর ভরাট করে বিল্ডিং তৈরি হয়, আমি বিল্ডিং ভেঙে পুকুর করেছিলাম। উদাহরণ আছে, বিল্ডিং ভেঙেছিলাম, পুকুর করেছিলাম। জল কষ্ট ছিল, জলের ট্রিটমেন্ট প্ল্যান্ট করেছিলাম। এই এলাকার মধ্যে স্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলাম। এমআইসি হিসেবে খিদিরপুর সুইমিং ক্লাব হোক, সুইমিং পুলটাকে তারে করা, বা কলকাতা একমাত্র স্টেডিয়াম, সেটা ওই 78 নম্বর ওয়ার্ডে আমি নবাব আলী পার্কে সেই স্টেডিয়াম তৈরি করেছিলাম। শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে বিভিন্ন স্কুলের সঙ্গে সেক্রেটারি থাকা, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি কলেজের সঙ্গে বামপন্থী এমপিদের সহায়তা, উন্নয়নের কাজ সেখানে, সেটা বঙ্কিম ঘোষ হোক, বাদশা খান হোক। বাদশা খান গার্লস স্কুল যেখানে দাঁড়িয়ে আছে আজকে, কর্পোরেশন থেকে সেই জমি নিয়ে রেজিস্ট্রি করে কর্পোরেশনে সেই স্কুলকে দেওয়া হলো। এরা বলতে পারবে একটা কাজ করেছে? বামপন্থী সরকার যে স্কুল কলেজ করেছিল, একটা করা হয়েছে? বামপন্থী আসলে আমাদের প্রজেক্টকে তার লেভেল লাগানো। এই দেখছেন না, এসআইআর যখন হচ্ছে, আমরা বলেছি আমাদের লয়ার গোটার বাংলায় মানুষের পাশে থাকবেন, ট্রাইব্যুনালে যাবেন। আমরা সোশ্যাল মিডিয়া তাদের নাম্বার দিয়েছি। এই চোরেরা চুরি করতে করতে অত অভ্যস্ত, তৃণমূল জাগো বাংলা সেই আমাদের লয়ার নাম্বার দিয়ে বলছে এটাও নাকি তৃণমূলের লয়ার। আমরা নোটিস করেছি, ফলে চুরির অভ্যাস, চুরি করতে করতে এমন পর্যায়ে গেছে যে আমাদের লয়ারেরা চুরি করে নিচ্ছে। এই হচ্ছে অবস্থা। ফলে চোরেদের বিরুদ্ধে আমার লড়াই, চোরেদেরকে তাড়াতে হবে, বাংলাটাকে বাঁচাতে হবে। আমরা বলছি, আমরা এলে কেরলকে মডেল বলছি, যেখানে ডিগ্রি কোর্স অব্দি শিক্ষা ফ্রি, যেখানে ছাত্ররা ল্যাপটপ থেকে বাকি সুযোগ সুবিধা পায়, যেখানে রোজগার পাওয়া যায়, কাজ পাওয়া যায়। এখানকার মানুষ ওখানে কেরলে কাজ করতে যান, বাংলার মানুষ, বাংলার লজ্জা। আমরা বলছি, আমরা এলে শূন্যস্থানগুলো 5 বছরের মধ্যে প্রতিটা পরিবার থেকে একজন করে চাকরির ব্যবস্থা হবে, এই স্কুলগুলোকে খুলতে হবে, শিক্ষক নিয়োগ হবে। এখানে দাঁড়িয়ে আমাদের মা বোনেদের ভাওতা না, যে ভাতার নামে ভাওতা হচ্ছে, আমরা বলছি সেখানে তাদের 6000 টাকা মিনিমাম। আমরা বলছি যদি আমরা আসি, নন ট্যাক্স পেয়ারদের 100 ইউনিট বিদ্যুৎ ফ্রি, আর 100 ইউনিটে 50% ফ্রি। আমরা এই 150 ইউনিট 200 ইউনিট বিদ্যুৎ ফ্রির কথা বলছি। আমরা এলে এই সমাজ বিরোধীগুলোকে জেলে পুরবো। আর এই থানায় বসে যারা ওই তৃণমূলের দালালি করছেন যে পুলিশরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ওই একজন ছিল না চোরটাকে, চোর আইপিএস, তাকে রাজ্যসভায় পাঠিয়েছে লাল ডায়েরি, এখন সবুজ ডায়েরি। বুঝতে পারছেন না, ইডি এখনো কিছু করেনি, সবুজ ডায়েরি সব সেটিং। তাহলে সেটিং এর বিরুদ্ধে মানুষকে রেখে মা বোনেদের মান সম্মান রক্ষা করা। মমতা ব্যানার্জি কি করেন? ওই পার্ক স্ট্রিটের ঘটনাকেও ছোট্ট ঘটনা, আরজি করের ঘটনাও ছোট্ট ঘটনা, বিচার পাওয়া যায়নি। ফলে
গোটা ভারতবর্ষেও বিজেপি একই কাজ করে। আসিফার বিচার হয়নি, গোটা পশ্চিম বাংলায় বিলকিস বেগমের বিচার পায়নি গোটা ভারতবর্ষে, এখানেও বিচার পায় না, দুটোই একই। তারা উদাহরণ ডাবল ইঞ্জিনের উদাহরণ দিতে পারবে না, মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি, দেখার যে হ্যাঁ আমি বিজেপি শাসিত রাজ্যে ওখানে রোজগার দিয়েছি মানুষকে, বরং টাকা দিয়ে বুলডোজার চালাচ্ছে, ব্যবসা শেষ করছে, ধর্মের একটু নামে জানতে ধর্মীয় চাইবো, স্থানকে ভেঙে ফেলছে। এখানে এসআইআর এ কিরকম নাম বাদ পড়েছে? এসআইআর এর ভালো নাম বাদ পড়েছে। ক্যাম্প করেছিলাম, মানুষ লাইন দিয়ে এসছেন এখানে, যাদের কাছে তথ্য রয়েছে, যাদেরকে রোহিঙ্গা বাংলাদেশি বলা যাবে না, হিন্দু মুসলমান উভয়, তাদের নাম বাদ পড়েছে। আমরা তাদের হয়ে সহায়তা ক্যাম্প করেছি, রোজ আমরা ওখানে তাদের ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশনটা আমরা করছি, সাহায্য করছি, এবং বলেছি ট্রাইব্যুনালে আমরা প্রতিটা ট্রাইব্যুনালে আমাদের লয়াররা বিনা পয়সায় কাজ করবেন, কোনো পারিশ্রমিক কোনো টাকা নেবেন না, এই কাজটা করি। আর আমি লয়ার হিসেবে নিজেও আমার অভ্যস্ত, বিশেষ করে মেনটেনেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স, এই মামলাগুলো বিনামূল্যে করে আসি। মানুষ কি মনে হচ্ছে, মানুষ কতটা সাড়া দিচ্ছেন? মানুষের সাড়া পড়ছে বলেই তো এখন আমার বিরোধী পক্ষ ডোর টু ডোর যাচ্ছে, প্রথম নির্বাচনের পর তো যাননি। তাহলে কি মনে হচ্ছে হাফ উইন হয়ে গেল? এই যে ফিরহাদ হাকিমকে রাস্তায় নামাতে পারবে না, অনেকে বলছে খুব হেভি ওয়েট সবাই নাকি, হ্যাঁ। আমি বললাম হেভি ওয়েট কেউ না, জনগণ হেভি ওয়েট, হ্যাঁ। জনগণের ওয়েটেই আমার ওয়েট বাড়ে। আচ্ছা বলতো তারা সিকিউরিটি নিয়ে ভোট চাইছেন কেন, কিসের ভয়? নির্বাচন কমিশন আমায় বললো, থানা থেকে বলছে আপনাকে সিকিউরিটি নিতে হবে, আমি সিকিউরিটি নিয়ে প্রচার করব না। কাদের কাছে ভয় পাবো? যার কাছে, যে মানুষের ভরসাতে আমি হেভি ওয়েট হব, সেই মানুষকে ভয় পাবো? আমাকে পুলিশ নিয়ে যেতে হবে ভোট চাইতে? আমার সেই ভোট চাইতে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, তৃণমূলে বিজেপিকে একটা ভোট দেবেন না, ইনকলাব জিন্দাবাদ। চাই না, মানুষই আমার সিকিউরিটি, মানুষের উপর আস্থা, মানুষই সে বিচার করবে। ফলে সিকিউরিটি নিয়ে যাওয়া, ওই ব্ল্যাক ক্যাট কমান্ডো সব নিয়ে যাবেন ভোট নিতে, এইটার বিরুদ্ধে আমি। এটা যেন না মানুষকে ভয় দেখানো হচ্ছে, ভয়টাই না। আর নির্বাচন কমিশনের কাছে আশা করব, যা গর্জন, বর্ষণটাও ততই হয়, শুধু গর্জন না। কারণ বুঝতে পারছি আপনি তো নিরপেক্ষ না, তবেই তো সুপ্রিম কোর্ট থেকে যিনি জাজ থাকবেন প্রতিনিধি সরিয়ে দেওয়া হলো, আর কলিজিয়াম গুলো হাইকোর্টের সুপ্রিম কোর্টে যা করে দেওয়া হলো। ফলে এখন হচ্ছে ওখানেও আরএসএস দখল করেছে। নির্বাচন কমিশন আশা করি যা গর্জন দেখাচ্ছেন, নির্বাচনে বর্ষণটাও হবে। 23শে এপ্রিলটা প্রথম দফা নির্বাচন, আমরা বুঝে যাব। আমরাও আছি, গ্রামগঞ্জের মা বোনেরাও আছে, ঝাঁটা নিয়ে হাতেও তৈরি আছে মোকাবেলা করার জন্য। সেই মোকাবেলা হবে, সেই লড়াই হবে। কোর্ট এলাকাতেও সে একই লড়াই হবে, শিক্ষার লড়াই, স্বাস্থ্যের লড়াই, উন্নয়নের লড়াই, ধর্ম জাতপাত এসব না। যাদের জাত সবার কাছে আছে, ধর্ম সবার নিজের নিজের, ধর্ম নিয়ে দাঙ্গা না, ধর্ম নিয়ে এত খুব বিশাল গর্বের ব্যাপার না। আমার ধর্ম আমার, আপনার ধর্ম আমার আপনার, এক অপর ধর্মকে সম্মান করা শেখানো, এখন ঘৃণা করতে শেখানো হচ্ছে। রামনবমীর নামে যা করা হচ্ছে, ঠিক মুসলিম সম্প্রদায়ের উগ্রবাদী যারা আছে তারাও ঠিক একই মহরম হোক বা এর নামে যা মিছিল করে, কম্পিটিশন হচ্ছে। এই উভয় মৌলবাদীর বিরুদ্ধে আমার লড়াই, এই লড়াই করে এসেছি, অভ্যস্ত। কোনো সমঝোতা না, কোনো আপোষ না, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো ধরনের আপোষ না। আমার লড়াই থাকবে এদের বিরুদ্ধে। মানুষও বুঝতে পারছেন সাম্প্রদায়িক শক্তি আসলে আমাদের মাথাটাকে, মগজটাকে খারাপ করে দিচ্ছে, আমাদের সন্তানের ভবিষ্যৎটাকে শেষ করে দিচ্ছে, আমাদের মা বোনের ইজ্জতটাকে শেষ করে দিচ্ছে। ফলে মানুষ বুঝছেন, মানুষের সেই সাড়া পাচ্ছি, মানুষ সেই আশীর্বাদটা দেবেন, মানুষই সেই শক্তি দেবেন, মানুষই সেই শক্তিকে, হেভিওয়েটের শক্তি কেড়ে নিতে পারেন, এই ক্ষমতা আছে, মানুষ সেটা দিচ্ছে। তোমার কান্নার হিসাব যদি আজ চান